সমাজ মাধ্যম ফেসবুকে তৃণমূলের যে কোনো পোস্টের নিচে দেখা যায় বিশেষ করে জনপ্রতিনিধিদের গাল দিতে। সেই গালের মধ্যে বেশ কিছু শব্দবন্ধনী থাকে, যেমন তোলাবাজ, যেমন কাটমানিখোর ইত্যাদি। তো আমার সাথে আছেন বারাসাত পৌরসভার এমন একজন কাউন্সিলর যিনি গত কয়েক বছরে তার আর্থিক শ্রীবৃদ্ধি উত্তরোত্তর বাড়িয়ে চলেছেন। উৎসটা কি? কাটমানি, তোলাবাজি, নাকি অন্য কোনো কিছু? তিনি কোথা থেকে এভাবে নিজেকে আর্থিকভাবে শ্রীবৃদ্ধি করছেন? সোজা সাপটা কড়া কড়া প্রশ্নের মাধ্যমে তার কাছে জিজ্ঞাসা করব। তাহলে কি ভাবছেন কাকে? হ্যাঁ, এক অন্যতম প্রভাবশালী বারাসাত শহরের রাজনীতিতে প্রচুর প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ওঠা বসা ছবিও দেখা যায়। দেবব্রত পাল, দেবু পাল নামেই তিনি বেশি পরিচিত এবং তিনি একজন ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। তারপরও এত টাকা কি করে তিনি বৃদ্ধি করছেন ব্যবসা করে? ব্যবসার মধ্যে নেই তো কাটমানি, তোলাবাজির টাকা? চলুন যাই একটু তার গলার টুটি চেপে ধরি। না, খুনের উদ্দেশ্যে নয়, হামলার উদ্দেশ্যে নয়, প্রশ্নের মাধ্যমে কিভাবে তিনি এই টাকা আদায় করেন, তোলাবাজি, কাটমানি। চলুন যাই, দেখি, শুনি। গত 2.5 বছরে কত টাকা তুলেছেন কাউন্সিলর হয়ে? এটা তো আপনারা বলতে পারবেন এবং সাধারণ মানুষ বলবেন। তবে আমার কাছে এই শব্দটা অত্যন্ত মানে আমি খুব খারাপ চোখে দেখি এটা। আমি চেষ্টা করি যে এগুলো থেকে দূরে থাকার। আর প্রমোটিং এর কাটমানি, সেটা থেকেও আমি চেষ্টা করি নিজেকে দূরে রাখার। আর যেহেতু আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসাদারদের কষ্টটা বুঝি। আর 2 নম্বর হচ্ছে যে আমার পয়সার খিদেটা নেই। এটা আপনারা খুব ভালো জানেন, আপনারা বারাসাতে সাংবাদিকতা করেন, নিশ্চিতভাবে আপনাদের কাছে খবর থাকে, আপনারা সকলের খবরই রাখেন। আমার খবরও নিশ্চয়ই আপনাদের কাছে আছে। যদি স্পেসিফিক এরকম কোনো অভিযোগ থাকে আমাকে বলবেন, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই অনেকে বলছে কাউন্সিলর হওয়ার পরে দেবুপাল ফুলে ফেপে উঠেছে, কতটা? আমি জানি না এটা মানে আপনার কাছে কোনো নির্দিষ্ট অভিযোগ কেউ করেছে কিনা আমি বলতে পারবো না। তবে সবাই একটা কথাই বলেন যে দেবুপাল রাজনীতিতে বেমানান এবং দেবুপাল রাজনীতিতে পয়সা কামাতে আসেনি, দিতে এসছেন। কেন? না, আপনি যদি সবাইকে জেনারেলাইজ করেন তাহলে আমার মনে হয় ভুল হবে। আমার খুব বলার, দেখুন আপনারা তো সাংবাদিকতা করেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সব সাংবাদিক ভালো বা সব 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 সেক্টরে সব মানুষ ভালো, তারা সবাই তার, যেমন আমি ডাক্তারি প্রফেশন বলি বা ইঞ্জিনিয়ারিং প্রফেশন বলি, যে কোনো প্রফেশনে সবাই তার, এবং শিক্ষকতা যারা করেন তাদের ক্ষেত্রেও সব টিচার ভালো, সবাই ভালো পড়ান। এই ধারণা যেরকম ভুল, সেরকমভাবে সব পলিটিশিয়ান খারাপ বা যারা রাজনীতি করেন তারা সবাই খারাপ, এটা খুবই খারাপ। মানে আমি আপনাদের মধ্যেও দেখেছি যে আপনাদের মধ্যে অনেক সাংবাদিক ইউলো জার্নালিজম করেন। তাহলে কি আমি ভেবে নেবো যে আপনিও ইউলো জার্নালিজম করেন, আপনিও খারাপ সাংবাদিক? নিশ্চিতভাবে নয়। তো সেক্ষেত্রেও আপনাদের যে ধারণাটা পলিটিশিয়ানদের সম্বন্ধে এসছে, সেই ধারণাটাও ভুল। এবং আপনারা যতবার এইগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তত কিন্তু সমাজ কলুষিত হবে। এই মুহূর্তে রাজনীতিতে অনেক ভালো মানুষের দরকার, অনেক ভালো ছেলে মেয়ে, ইয়াং জেনারেশনের দরকার, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আমরা একমত যে এই মুহূর্তে অনেক ইয়াং জেনারেশন দরকার, ভালো ছেলে মেয়ে দরকার, যারা রাজনীতিতে এসে করাপশন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে তারা সবার আগে থাকবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন। কখনো ইচ্ছে হয় না, এই যে কাঁচা টাকা, আপনার ওয়ার্ডে তো বেশ মানে ক্রিম একটা ওয়ার্ড, যেখানে বারাসাত স্টেশন সংলগ্ন, এদিকে 34 নম্বর জাতীয় সড়ক, বড় বড় হাউস অট্টালিকা উঠছে, এই জায়গা তো টাকার খেলা। ইচ্ছে হয় না এই কাঁচা টাকা ধরতে? না, আমি তো আপনাকে বললাম, একটু আগেই বললাম যে আমার এই ইচ্ছাগুলো নেই। মানে এই মুহূর্তে আমার কাছে টাকার যে টাকা আয় করব বা টাকা আমি অনেক বড় হতে হবে, আমার সেই খিদেটা নেই। কারণ আমার 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 যিনি পিতা ছিলেন, আমার বাবা যথেষ্ট আমাদের সম্পদশালী করে গেছেন এবং আমিও একটা ভালো হেলদি বিজনেস করি। তো আমার কাছে মনে হচ্ছে যে সম্মানটা সবার আগে এবং সততা নিয়ে কাজ করাটা আমার কাছে অনেক প্রাইডের ব্যাপার। তো সেটা আমি চেষ্টা করি মেনটেন করার। কারণ ব্যবসা বাড়ান আপনি,
হ্যাঁ দেখুন, ভালো থাকতে গেলে আপনাকে ভালো প্রফেশনে থাকতে হবে, ভালো বিজনেস করতে হবে। আমার মনে হয় সেইটাই বেশি ফোকাস হওয়া উচিত। নিশ্চিতভাবে মানুষকে সার্ভিস দেবো, মানুষের পাশে থাকবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার যে প্রফেশন, আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে যদি আপনি আরো ভালো করে আপনার অগ্রগতি হয়, তাহলে দেখবেন যে এটা একটা প্যাসিভ একটা আমরা যে বলি যে একটা জিনিস ভালো হলে তার পাশে ওই অন্য জিনিসটা করতে সুবিধা হয়। তো আমার ক্ষেত্রে আমার বিজনেসটা আমি যতটা চেষ্টা করি ডেভেলপ করার, আমার এই সামাজিক কাজগুলো করতে আরো বেশি সুবিধা হয়। বস্ত্রদান করছেন কাদের মধ্যে, সংখ্যাগত কোথায় কোথায়? অ্যাকচুয়ালি বারাসাত থেকে স্টার্ট করি, তারপরে পুরুলিয়া এবং জলপাইগুড়ি। আমি এটা করে আসছি এবং নির্দিষ্টভাবে এই জায়গাগুলোতেই করি। কেন? বারাসাত যেহেতু আমার হোম টাউন, আমি বারাসাত থেকে স্টার্ট করি। বারাসাতের কিছু কিছু আমাদের স্লাম এরিয়া আছে, সেই জায়গাগুলোতে আমি দিই। এবং এটা শুরুটা বারাসাত থেকেই হয়েছিল বিগত 24 বছর আগে, এবং আমি 100 মানুষের মধ্যে থেকে এটা স্টার্ট করেছিলাম। পরবর্তীকালে সেটা বাড়তে বাড়তে প্রায় 5000-এর কাছাকাছি হয়েছে। এবং পুরুলিয়াতে আমি দেখেছি যে অযোধ্যা পাহাড়ে এখনো মানুষের মধ্যে দারিদ্রতা রয়েছে। সেক্ষেত্রে যখন আমরা পুরুলিয়াতে গিয়েছিলাম, সেই সময় মানুষের অনেক আবেদন ছিল যে আমাদের পুজোর সময় যদি কিছু সাহায্য করেন আমাদের ভালো হয়। কিছু এনজিও আমাকে রিকোয়েস্ট করেছিল। তারপর থেকে আমি দেখেছিলাম যে পুরুলিয়ার যেই সব অঞ্চলে আমরা দেই, সেখানে মানুষের মধ্যে এখন অনেক দরিদ্রতা রয়েছে এবং দিয়ে আমরা আনন্দ পাই। আর জলপাইগুড়িতে সেখানে অনেক চা বাগান বন্ধ রয়েছে, এবং চা বাগান বন্ধ থাকার দরুন সেখানে মানুষের মধ্যে এখনো দারিদ্রতা রয়েছে। যেই চা বাগানগুলো বন্ধ আছে সেই চা বাগানগুলোতেই আমরা দিই। কি কি দেন এদের মধ্যে? যেমন বাচ্চাদের, মেয়েদের জামা কাপড় থাকে, ছেলেদের থাকে, এবং বিশেষ করে মায়েদের শাড়ি থাকে। এবার কত লোককে দিচ্ছেন? এবারও 5000, কারণ আমরা কম্বলটা অ্যাড করেছি। বেসিক্যালি আমরা পুরুলিয়াতে দিই। এবারও 5000 মানুষের মধ্যেই আমরা দেব। তো এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি? একটা দেখুন, 24 বছর আগে যখন আমি বারাসাতে স্টার্ট করেছিলাম, তখন আমার ভারত পেট্রোলিয়াম, যখন আমি ভারত পেট্রোলিয়ামকে নিয়ে করেছিলাম, সেই সময় কিন্তু একটা সিএসআর আমাদের মধ্যে ছিল, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা প্রত্যেকটা বড় বড় কর্পোরেটরাই করে। আমার চিন্তা ভাবনাটা তখন সেরকমই ছিল। পরবর্তীকালে এটা আমি করার পরে আমি দেখেছিলাম যে মানুষের মধ্যে যদি এটা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, আমার মানুষের মধ্যে যে উন্মাদনা, যে ভালোবাসা পেয়েছি, তারপরে এটা আমার নেশায় পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি 24 বছর করছি, এখন এটা আমাদের শুধু সিএসআর নয়, আমার এটা ভালো লাগার জায়গা। যে আমার পুজোর আগে বা যখনই কোনো সময় মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে, বা যে কোনো মানুষ সাহায্যের হাত বাড়ি বা সাহায্যের জন্য এসছে, তখনই আমার মনে হচ্ছে যেটা একটা আমার সমাজের প্রতি কর্তব্য আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আমি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। 24 বছর আগে আপনি তখন কাউন্সিলর ছিলেন না, এখন কাউন্সিলর হয়েছেন, সময়ের পার্থক্য তো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো উদ্দেশ্য কি আছে, লক্ষ্য উদ্দেশ্য? আমার দেখুন, আমার এই যে মানুষের পাশে দাঁড়ানোটা, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে আগেও বলেছি যে এটা একটা আমার নেশায় পরিণত হয়েছে মানুষের। কারণ যেহেতু আমার আপব্রিঙ্গিংটা একটা মিশনারি স্কুল থেকে হয়েছে, আমাদের শিক্ষাটাই ছিল যে মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং সেই শিক্ষাটার সেই মূল্যবোধটা কিন্তু আজকে সমাজ যতটা অবক্ষয়ের দিকে গেছে, সেখানে কিন্তু আমার মনে হয়েছে যে আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক, যে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এবং যারা নাকি অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোটাই কিন্তু আজকে দিনে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু একটা তো আত্মপ্রচার এবং একটা উদ্দেশ্য তো থাকে, সেরকম কোনো আকাঙ্ক্ষা? দেখুন, আত্মপ্রচারের জন্য আমি স্টার্ট করিনি। আমি আপনাকে আগেও বললাম যে এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, নির্দিষ্টভাবে মানুষের তো একটা থাকে, একটা লক্ষ্য থাকে, যে আমার এখন আজকের দিনে যেটা মনে হয়েছে যে সবকিছুর বাইরে নিশ্চিতভাবে প্রচারটা আমার কাছে বড় কথা নয়, কিন্তু মানুষের সঙ্গে থাকা এবং এত সংখ্যক মানুষের ভালোবাসা পাওয়া, এইটা আমার কাছে অনেকটা বড় পাওনা। আপনি বলতে পারেন যে নিশ্চয়ই ভালোবাসা পাওয়ার একটা আমার খিদে নিশ্চয়ই রয়েছে, সেটা তাগিদটা অনেক বড় বড় তাগিদ। এই যে বললেন ভালোবাসা
কথা, এই ভালোবাসার জায়গা থেকে আপনাকে তো অনেকে তো অনেক জায়গায় দেখতে চায়, শুধু কাউন্সিলর নয়, আরো অন্যান্য উঁচু জায়গায় দেখতে চায়। সেটা আমি দেখুন নির্দিষ্টভাবে আমি কিছু বলতে পারবো না, আমার কোনো সেরকম রাজনীতিতে সেরকম আমার কোনো অ্যাম্বিশনও নেই। এবং আমার মনে হয় যে যে কোনো ক্ষেত্রেই যদি আপনি সেই যোগ্যতার অধিকারী হন, তাহলে নির্দিষ্টভাবে সেই যোগ্যতা যারা অধিকারী হন তারা সামাজিকভাবে বা যারা নির্দিষ্ট মাপকাঠির মানুষ যারা, তাদেরকে সেই জায়গায় তারা পৌঁছে দেবেন। এটা আমার এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি বিধায়ক হন তাহলে কি করতেন বিধায়কের চেয়ারে বসে? আমি আমি এখনো কি করতেন না, আমি ভাবছি না। তবে আমার বরাবরই মনে হয় সেটা হচ্ছে যে একটা আমাদের যারা আমরা বিজনেস করি বা যারা যেই কাজটুকুই করে না কেন সেটা খুব ভালো করে করতে হবে, এবং সবারই একটা মোটো থাকা উচিত যে তার কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। কখনো ইচ্ছে হয় না চেয়ারম্যান হওয়া বা চেয়ারম্যান ইন কাউন্সিল হওয়া? না, আমার কখনো আমার এই ভাবনাগুলি কোনো সময় আসে না। কারণ ধরুন আমি আজকে কাউন্সিলর, আমার পরবর্তীকালে মনে হয়েছে যে আমি আগে যে জায়গায় ছিলাম অনেক বেশি স্বাধীনতা ছিল, অনেক বেশি কাজ করার যে পরিধিটা অনেক বেশি ছিল। এখন অনেক সময় মনে হয় যে কাজের ক্ষেত্রে আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। যেরকম আমার আগে আমার পরিবার, তারপরে ধরুন নির্দিষ্ট বন্ধু বান্ধব, এখন সেই জায়গাগুলো থেকে দেখে আনন্দ বা উল্লাস করাটা এখন প্রত্যেকটা স্টেপিং মনে হয় মেপে ফেলতে হয়। সেই জায়গায় যে একটা রাজনীতিতে আসা মানে একটা পায়ে একটা পরিধির মধ্যে চলে আসা, সেই জায়গা থেকে আমার খুব অসুবিধা হয়। কি কি করেছেন উল্লেখযোগ্য কাজ কাউন্সিলর হয়ে গত 2.5 বছরে? দেখুন সত্যি কথা বলতে 2.5 বছরে যদি আমি লিস্টটা বলি সেটা খুব কম হবে, মানে এই অনেক সময় লেগে যাবে। কিন্তু আরো অনেক কাজ করা বাকি আছে। যেমন ধরুন আমার মা সারদা রোড একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই মা সারদা রোডটা পৌরসভার সহযোগিতায় বারংবার তাদের কাছে প্রার্থনা করে মা সারদা রোডকে আমরা ম্যাস্টিক করেছি এবং আমার ধারণা যেভাবে কাজ হয়েছে বিগত প্রায় 8-9 বছর, আগামী 8-9 বছর এই রাস্তাটা ঠিকঠাক থাকবে, সেরকমভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে। এবং অনেক কাজ, ধরুন সীমা সরণির খুব খারাপ বেহাল অবস্থা ছিল, সেখানে আমি রাস্তা, আমার পরিকল্পনা এইভাবে আমি করি যে রাস্তাটা যখন আমি তৈরি করব, রাস্তার সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা, সুয়ারেজ সিস্টেম ঠিক করা, এবং প্রত্যেকটা ড্রেনের উপর যাতে সেটা কভার ড্রেন হয়, যাতে রাস্তাগুলো অনেক চড়া হয় এবং পরবর্তীকালে যেন ওইগুলো আর নতুন করে করতে না হয়। তো আমি যে কটা রাস্তা করেছি সব কটা রাস্তায় কিন্তু যেরকম সীমা সরণি আমি করেছি, সেখানে আমি একসঙ্গে রাস্তা এবং ড্রেন, তার উপর ড্রেনের উপর কাভার ড্রেন এবং লাইটেনিং একসঙ্গে করেছি। আমি লালি হলের পাশে আমাদের ওই রাস্তাটা পুরো টোটালটাই আমরা ড্রেনেজ সিস্টেমটাকে করেছি এবং তার উপরে আমরা কাভার ড্রেন বানিয়েছি। তো এই সবগুলি মানে ঘোষপল্লী বা ঘোষপাড়া রোড, ঘোষপল্লী রোড, এরকম বহু রাস্তা, বহু ড্রেনের কভার। এবং কাজ করার তাগিদে আমি দেখতে পেয়েছি যে অনেক সময়, এই যেমন আমাদের তো নপাড়া সাইড আগে পঞ্চায়েত ছিল, তো সেই পঞ্চায়েতের রাস্তাগুলোতে লাইট পোস্টগুলো এমনভাবে লাগানো থাকতো, আমাদের সেগুলো যদি একটু সরিয়ে ঠিক করে রাখা মানে বসানো যায়, তাদের রাস্তাগুলো অনেক চওড়া করা যেত। আমি অনেক রাস্তা এইভাবে নপাড়া যিনি দায়িত্বে আছেন ইলেকট্রিক সাপ্লাই, তার সঙ্গে কথা বলে তাকে কনফিডেন্সে নিয়ে আমি সেই রাস্তাগুলো বড় করেছি। এরকম কত টাকা খরচ হয়েছে এই যাবৎকালে? পেয়েছেন কত টাকা আর খরচ হয়েছে কত টাকা? দেখুন পৌরসভা থেকে যে টাকা পেয়েছি সেটার বাইরেও আমার নিজস্ব মানে আমি পার্সোনালি অনেক টাকা খরচা করেছি। যেমন আপনারা জানেন যে আমাদের 10 নম্বর ওয়ার্ডটা NH লাগোয়া একদম। তো আমাদের 10 নম্বর ওয়ার্ডের বিগত 25 বছরের এটা একটা আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে ছিল না। আমি আসার পরে আমার মনে হয়েছিল যে আমাদের রাস্তাগুলোর কোনো নাম, মানে রাস্তার স্টার্টিংয়ে কোনো নাম নেই। তো সেইগুলোতে আমি প্রত্যেকটা প্রায় ধরুন 15টা তরুণ আমরা কাজ শুরু করেছি, কাজ চলছে। এই প্রত্যেকটা তরুণ আমরা যারা বারাসাতের বিশিষ্ট মানুষ যারা গত হয়েছেন তাদের স্মরণে আমরা, এবং 10 নম্বর ওয়ার্ডেরও কিছু মানুষ আছেন যারা বিশিষ্ট মানুষ হিসাবে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, সেই সকল মানুষকে আমরা তাদের নামে আমরা তরুণগুলো করেছি এবং সেই তরুণটা আপনারা দেখেছেন।
কয়েক মাসের মধ্যেই সেগুলো আমরা উদ্বোধন করে দেবো। অর্থাৎ সার্বিকভাবে শুধুমাত্র যে রাস্তাঘাট বা ড্রেনেজ ব্যবস্থা নয়, আমরা লাইটেনিং করেছি। আগে আমাদের স্ক্যাটার হইতে লাইটেনিং ছিল, রাস্তাগুলো অন্ধকার থাকতো। আমাকে বহু মানুষ অভিযোগ করেছেন যে আমাদের এখানে বাইরে থেকে আমরা চিনি না, এখান থেকে বহু ছেলে মেয়েরা এসে একটা অপরিচিত অবস্থায় থাকে, যদি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। আমরা লাইটেনিং করে দিয়েছি এবং আরও কাজ বাকি আছে, এখনো সিসিটিভির কাজ বাকি রয়েছে। আমরা আগামী 3-4 মাসের মধ্যেই সেগুলো করব। তো চেষ্টা করি সবসময় যে এই ওয়ার্ডটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়া এবং সর্বাঙ্গীনভাবে এই ওয়ার্ডটা যাতে আরও ডেভেলপ করা যায়, কারণ এটা সেন্ট্রালি অবস্থিত একটা ওয়ার্ড। যেই ওয়ার্ডটার দীর্ঘ 25 বছর সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো সেই সার্বিক ডেভেলপমেন্টটা কিন্তু আমরা করার চেষ্টা করছি।